আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে আজ এই আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির এই সার্কুলার কোনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। গত ৯ এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো আসামি গ্রেফতার না করার জন্য নির্দেশও দেওয়া হয়। রিটকারী আইনজীবী বলছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আশ্রয় আসবেন, এটাই হচ্ছে আইনের শাশ্বত নিয়ম। তাদেরকে এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা এবং ফৌজদারি আইনের বাইরে গিয়ে। আদালত আমাদের এই প্রাথমিক বক্তব্যে সন্তুষ্ট হয়ে সমস্ত পুলিশের নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের প্রতি এই মর্মে রুল ইস্যু করেছেন, কেন ৯ এপ্রিল তারিখের এই আদেশটি আপনাদের ক্ষমতা বহির্ভূত এবং এর কোনো আইনগত ক্ষমতা নেই মর্মে ঘোষণা করা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সব বিচারপতির মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ৩ দিন পর ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, মামলার তড়িঘড়ি প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক। দুদক আইনজীবী বলছেন, দেরিতে হলেও দুদক বুঝতে পেরেছে মামলার প্রক্রিয়াটি সঠিক ছিল না। শাকিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ৩ দিন পর ১১ আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে অধ্যাপক ইউনূসের আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার অর্থ পাচার মামলাটি বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ২০ বছর আগে ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেল বিজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি। এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি সঠিক ছিল না, দেরিতে হলেও বুঝতে পেরেছে দুদক, সে কারণে সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। গ্রামীণ টেলিকম বলছে, এ মামলায় বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তাদের। মানে একটা মিথ্যার উপর আমাকে যখন দুদকে প্রথম জিজ্ঞেস করা হয় যে আপনার অভিযোগটার কথা বলা হয়েছে, আমি তখন বলছিলাম যে এটা সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,৬,৬৭৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে অধ্যাপক ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বিচার শুরুর আদেশও দেয় জজ আদালত। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট নিয়ে কাতার আমিরের বোন এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে উচ্চ পর্যায়ের গোল টেবিল আলোচনায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আয়োজিত আর্তনা সম্মেলনের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে কাতার ফাউন্ডেশন বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার লক্ষ্য খেলোয়াড়দের সক্ষমতা বাড়ানো এবং পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান।
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এছাড়া আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এই চার্জ গঠন করেন। এই সময় হিটু শেখ সহ বাকি 3 আসামি উপস্থিত ছিলেন। এর আগে 13 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা 4 আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন। মাগুরা সদরের নিজেরান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। 5 মার্চ বোনের শ্বশুর হিটু শেখ হাসিয়াকে ধর্ষণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় তার। যে সংস্কার জাতির বিপদ ডেকে আনবে সেই সংস্কার চায় না বিএনপি। জাতির কল্যাণে আসবে এমন সংস্কার চায় দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যে সমস্ত কথা বলা হচ্ছে তাতে মনে হয় নির্বাচন যাতে না হয় সেজন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে। বলেন, যারা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু। যারা পতিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন দলটির এই নেতা। আওয়ামী লীগের দোসরদের প্ররোচনায় যাতে না পড়ে সেজন্য প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনকল্যাণকর কাজে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সারা দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালের ড্যাবকে আরও শক্তিশালী করতে হবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, কারণ তা আদালতে টেকে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তিনি কথা বলেন। এই সময় তিনি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবি মানিয়ে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। অতি শিগগিরই এই কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। আমি আবার এটাও বলেছি, যারা বেশ কিছু বিষয় রয়েছে আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে, এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে আমদানি করা হচ্ছে কোটি কোটি টাকার রেফ্রিজারেন্ট গ্যাস। নিম্নমানের এই গ্যাস বিস্ফোরক পরিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক যাচাই বাছাই করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছেন ব্রাহ্মা প্রশাসক, তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। আরও জানাচ্ছেন GM মাহমুদ। গরম থেকে বাঁচতে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাসা কিংবা অফিসে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রটি যেন এখন মৃত্যুর কারণ। গত কয়েক বছরে শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছে এই এসি বিস্ফোরণ। বিস্ফোরণের জন্য নিম্নমানের এসি, বিশেষ করে এসিতে ব্যবহৃত রেফ্রিজারেন্ট গ্যাসকে দায়ী করছেন অনেকে। যে গ্যাস আমদানিতে চলছে নানা অনিয়ম। নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে প্রায় অর্ধশত কোটি টাকার রেফ্রিজারেন্ট গ্যাস আমদানি করেছে কয়েকটি প্রতিষ্ঠান। এ বিষয়ে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামা। অনুমোদনহীন নিম্নমানের এই গ্যাস এসিজনিত দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান ব্রামা প্রশাসক। নিম্নমানের গ্যাস যারা আনছে, তো এগুলা কিন্তু হঠাৎ করে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, এসি বিস্ফোরণ হচ্ছে,
দুর্ঘটনা ঘটছে। তো এরকমটা তো ভবিষ্যতে হতেই পারে। তো এই বিষয়গুলো দেখা যে আসলে তারা সঠিক মানের সঠিক পরিমাণে তারা গ্যাস আনছে কিনা। পরিবেশ অধিদপ্তর জানায় ব্রামার অভিযোগ তদন্ত করছে তারা। অনিয়ম প্রমাণিত হলে দাপ্তরিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ এবং বিস্ফোরকের লাইসেন্স ছাড়া কেউ মাল খালাস করার কথা না। কেউ যদি লাইসেন্স ছাড়া আমদানি করে, আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনগত ক্ষমতা আমাদের আছে। নিয়মের বাইরে এ ধরনের গ্যাসের অতিরিক্ত আমদানি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এবং জননিরাপত্তায় হুমকি বাড়াবে বলেও জানান এই কর্মকর্তা। মন্ট্রিল প্রোটোকলের আওতায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা ভঙ্গ হবে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্য জানতে অফিসে গেলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে এসি বিস্ফোরণ নিয়ে উদ্বেগের কথা জানান ব্যবহারকারীরা। তো সে নিজে নিজে ফুটো হয়ে গেল, তাহলে এটা তো আমাদের জন্য খুবই আতঙ্কিত হওয়ার কথা। জীবনমানের সাথে জড়িত এ ধরনের বহুল ব্যবহৃত জিনিসপত্রের সরঞ্জামাদি আমদানিতে সরকারের কঠোর নজরদারি এবং অনিয়মে কঠোর শাস্তির বিধান রাখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। রানা প্লাজা ধসের এক যুগ পার হলেও আহত শ্রমিকরা এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন। অনেক শ্রমিক চিকিৎসার অভাবে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। এখন আর আহত শ্রমিকদের খোঁজ নেয় না কেউই। আহতদের অভিযোগ, এতগুলো বছর পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের কোনোটাই পাননি তারা। দ্রুত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2013 সালের 24 এপ্রিল এই স্থানেই ধসে পড়ে রানা প্লাজা নামের 9তলা ভবন। মর্মান্তিক সে দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন শ্রমিক। আহত উদ্ধার করা হয় 2000-এরও বেশি মানুষকে। দুর্ঘটনার এতগুলো বছর পার হলেও ভয়াবহ স্মৃতি আর শরীরের দুর্বিষহ ক্ষত এখনও বয়ে বেড়াতে হচ্ছে আহতদের। কবির হৃদয়ের মতো আহত শ্রমিকরা আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক যুগ পার করে দিলেও তাদের কথা শোনেনি কেউ। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, এক জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ, পুনর্বাসন, আজীবন চিকিৎসা এবং ন্যায় বিচার। কিন্তু আমাদের এখন কেউ চিকিৎসার টাকাও দেয় না এবং কি আমাদের দেখার মতো কোনো লোক নাই। রানা প্লাজার 6ষ্ঠ তলার ইথার টেক্সটাইল নামের গার্মেন্টসে কাজ করতেন শিলা। ভবন ধসে হারিয়েছেন সুস্থভাবে হাঁটা চলার ক্ষমতা। একই অবস্থা আরেক গার্মেন্টস কর্মী ইয়ানুরের। প্রতিনিয়ত তাদের বেঁচে থাকতে হচ্ছে মৃত্যুর অসহ্য যন্ত্রণা নিয়ে। বিল্ডিংয়ের তলে চাপা 2টা পা পড়ার পরে আমার 2টা পায়ে অপারেশন করা হয়েছে, 6টা। ন্যায্য ক্ষতিপূরণ পাই না, আমার সংসার চালানোর মতো আর্থিক অবস্থা নাই। কারণ আমি শিলে আজকে স্বামী হেরা, আমি শিলে আজকে আমার জীবনটা পঙ্গু। আমি এক মুহূর্ত ডাল ভাত খামু ঘরে বসে, সেই ব্যবস্থা নাই। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি এই শ্রমিক নেতার। শ্রমিকদের দাবির দাবা নিয়ে আন্দোলন করে আসছি 12 বৎসরও দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় নাই। সুচিকিৎসা ও ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিকই অভাব অনটনে জর্জরিত। ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়াবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা আহতদের। আব্দুল হামিদ, RTV। জুলাই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পুলিশ কর্মকর্তা আবুল হাসান, ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা সহ মোট 6 জনের নতুন করে বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষেই সিদ্ধান্ত জানায় বিজ্ঞ আদালত। এদিকে যাত্রাবাড়ি, উত্তরা, পশ্চিম সহ আরও বেশ কয়েকটি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আহসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ সহ মোট 10 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত শাসিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। সেখানে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। জানা যায়, গোষ্ঠীটি 2019 সালে তাদের কার্যক্রম চালু করে।
এদিকে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারা। দর্শক, ভারত থেকে এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। গতকাল কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদীদের হামলায় যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন তার পরবর্তী পর্যায়ে যেটা পদক্ষেপ ভারত সরকার ইতিমধ্যে নিয়েছেন, গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতীয় সময় বেলা 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের তার যে সফর ছিল তা কাটছাট করে আজই ভারতীয় সময় সকালবেলা তিনি সেখানে পৌঁছন। নয়াদিল্লিতে পৌঁছে কিন্তু বিমানবন্দরে তিনি জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন বিক্রম মিস্ত্রি ছিলেন এবং পাশাপাশি ছিলেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী। এবং সর্বশেষ যেটা খবর জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, ইতিমধ্যে সরকারি সূত্রে যেটা খবর, প্রধানমন্ত্রী তার নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির একটি জরুরি বৈঠক তিনি করবেন। ইতিমধ্যেই আজকে সকালবেলায় শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন। শ্রীনগরে পৌঁছে তিনি মৃতদেহ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ঘটনাস্থলে যেখানে অনন্তনাগ জেলার পয়েলকার বৈশরণে যেখানে যে মিনি সুইজারল্যান্ডে যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে তিনি নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে সেখানে তিনি ইতিমধ্যে পরিদর্শন করছেন। কাশ্মীরের জম্মু কাশ্মীরের সরকারের তরফ থেকে কিন্তু ক্ষতিপূরণ বাবদ মৃতদের প্রতি 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই দেশের রাজনীতিকরা যেমন এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলায় কিন্তু কাউকে রেওয়াত করা হবে না। যদিও দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু কেন্দ্রের দিকে কিন্তু আঙুল তুলেছে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর সর্বশেষ যেটা খবর, এখনো পর্যন্ত সরকারি স্তরে সেই বৈঠক কখন হবে প্রধানমন্ত্রীর বাসভবনে সেটা না জানানো গেলেও কিন্তু আজকে সারাদিনের মধ্যে কিন্তু সেই বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠক শেষে কি জানা যাচ্ছে সেটা কিন্তু আমরা জানাতে থাকবো। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। এতক্ষণ কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। বিপ্লব পূর্ববর্তী দুর্বৃত্তায়ন থেকে বাদ যায়নি টিসিবিও, যার ফলে এই সরকারের সময় প্রায় 40 লাখ ভুয়া কার্ড বাতিল করা হয়েছে। সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত টিসিবির সভায় এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, প্রতি বছর প্রায় 12 থেকে 15 হাজার কোটি টাকার পণ্য ক্রয় বিক্রয় করে টিসিবি। বাজারে একটি প্রতিযোগিতামূলক বাণিজ্য ব্যবস্থা তৈরি হয়েছে, তার ফলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। পাশাপাশি সিন্ডিকেটের প্রভাব থেকে বের হয়ে আসছে ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের টিসিবির সাথে বাণিজ্যে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন উপদেষ্টা। কুমিল্লা বুড়িচং উপজেলায় মাধবপুরে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে 3 যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ 3টি উদ্ধার করে। তবে কোনো ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানা যায়নি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে এক নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার প্রস্তাব করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। মঙ্গলবার হামাসের এক কর্মকর্তার বরাতে আল জাজিরা জানায়, প্রস্তাব অনুযায়ী 5 থেকে 7 বছর মেয়াদী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের কারাগার থেকে সব ফিলিস্তিনের মুক্তি ও হামাসের কাছে থাকা সব জিম্মিদের ফেরত দেওয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার মিশরে যেতে আগ্রহ দেখিয়েছে হামাস, তবে নতুন পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত 32 জন নিহত হয়েছে। দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। 174 রানের টার্গেটে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের লড়াইয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন? সম্ভাবনাটা আসলে এখন বিভিন্ন কিছুর উপর নির্ভর করছে। নর্মালি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, আসলে যেভাবে চলছে তাতে আসলে
সম্ভাবনাটা বাংলাদেশে খুবই কম বলা যায়। জিম্বাবুয়ে আসলে দেখে শুনেই খেলছে বাংলাদেশের বোলারদেরকে, একদমই কোনো রিস্ক নিচ্ছে না। আজকে দিনের শুরুতে আমরা দেখেছিলাম যে আসলে বৃষ্টির কারণে একটু ডিলে হয়েছে ম্যাচ মাঠে গড়াতে, এবং এরপরে আসলে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর তারা অনেকটা বলাই যায় উইকেট বিলিয়ে দিয়েছে। 175 রানের টার্গেট আসলে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ ছুড়ে দিয়েছে, এবং জিম্বাবুয়ের হাতে কিন্তু আরও একটা দিন আছে। আজকের দিনটা একটা সেশন, দ্বিতীয় সেশন চলছে এবং আরও একটা সেশন খেলবে জিম্বাবুয়ে। তো সেই জায়গাতে আসলে বাংলাদেশের সম্ভাবনাটা বলা যায় অনেকটাই কম। যদিও এই পিচে আসলে আমরা এর আগে দেখেছি যে স্পিনারদের একটা দাপট দেখা গিয়েছে চতুর্থ এবং পঞ্চম দিন। তো সেটা যদি আসলে আজকের দিনে সেই বেলায় আমরা দেখতে পারি, তাহলে হয়তো বা সেখান থেকে কোনো একটা সম্ভাবনা জাগতেও পারে বাংলাদেশে। তবে এর বাইরে আসলে যদি বলা হয় ম্যাচের এখন যে অবস্থা, সেই জায়গায় আসলে সম্ভাবনার জায়গাটায় বাংলাদেশের থেকে জিম্বাবুয়ে এগিয়ে আছে এবং জয়ের কাছাকাছি তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফারিহা। সাকিব, আপনাকে ধন্যবাদ। সংবাদ শেষ করব জব্বারের বলি খেলার প্রস্তুতির খবর দিয়ে। আগামী শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর বসছে। বিকেল 4টায় ঐতিহাসিক লালদিঘি ময়দানে তৈরি বিশেষ মঞ্চে লড়বেন বলিরা। প্রতি বছরের মতো এবারও বলি খেলা ঘিরে 24, 25 ও 26 এপ্রিল বসছে দেশের অন্যতম বড় বৈশাখী মেলা। এরই মধ্যে বলি খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা আসতে শুরু করেছে। বলি খেলা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রায় 115 বছর আগে চট্টগ্রাম শহরের বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে 1909 সালের 12 বৈশাখ লালদিঘি ময়দানে এই বলিরেখা শুরু করেন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।